আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বিসিএস বাংলা নিয়ে কথা বলবো। বাংলা আহ, বাংলা হচ্ছে প্রিলিমিনারি যে 35 মার্ক পুরোটা নিয়ে আজকে হচ্ছে কথা বলার চেষ্টা করবো। প্রথমে আমরা শুরু করতেছি বাংলা সাহিত্য দিয়ে। হ্যাঁ, তো বাংলা সাহিত্যের ক্ষেত্রে আপনারা দেখতেছেন 20 মার্ক এবং বাংলা ব্যাকরণে 15 মার্ক কোশ্চেন আসে। টোটাল বাংলায় কত মার্ক? 35 মার্কস। ঠিক আছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন একটু আনমিউট করে কথা বলবেন। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যায়। আমার জি ভয়েস ভাইয়া কি? দেখা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে? কন্টিনিউ করলাম আমি। ঠিক আছে, জি জি। 200 মার্কের ভিতরে আমার হচ্ছে 35 মার্কস হচ্ছে বাংলার, 20 মার্ক হচ্ছে আপনার সাহিত্যে, বাকি হচ্ছে আপনার 15 মার্ক হচ্ছে গ্রামারে, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের হচ্ছে বিগত বছরে দেখবেন যে আমার বাংলার মার্ক কিন্তু হচ্ছে খুব বাজে অবস্থা। হ্যাঁ, এটা এমন না যে আমি বাংলা কম পারি, আমি বাংলা যথেষ্ট ভালো পারি, বাট বাংলা এমন প্রশ্ন করে আপনার পারা কিন্তু যথেষ্ট টাফ হয়ে যায়। আপনার রিসেন্ট ইয়ার্সে যারা 46 ও 45 দিয়েছেন, বাংলা দেখবেন যে পারাটা খুব টাফ হয়ে যায়। আর বিশেষ করে যদি যে আমি 45-এ তেমন পড়াশোনা করে যাইনি, পড়াশোনার আমার সুযোগ ছিল না, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, 44-এ হচ্ছে আমার হাইস্ট লেভেলের প্রিপারেশন ছিল, 43-তে ভালো প্রিপারেশন ছিল। তো এই দুই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কোনো মতে 20-এর গন্ডি পার করছি আউট অফ 35-এ। হ্যাঁ, বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে কি বাংলা প্রচুর পরিমাণে হার্ড আসে। তো এই বাংলা আপনি যতই পড়েন, যতই যা কিছু করেন, আপনার এতটুকু মাথায় রাখতে হবে যে বাংলা আপনার নাম্বার তোলার জন্য ভালো একটা অপশন না। সোজা হিসাব, আপনার ইংরেজিকে অনেকে ভয় পান, ইংরেজিকে পড়তে চান না, বা হচ্ছে ইংরেজি পড়েও পারেন না এরকম বলেন, বাট ইংরেজি কিন্তু নাম্বার তোলার একটা ভালো জায়গা। ইংরেজি আপনার 33-34টাও কারেক্ট করা ইজিলি পসিবল, কিন্তু বাংলা ওরকম হচ্ছে প্যাটার্নে ফেলে আপনি খুব সহজে পার পেয়ে যেতে পারবেন না। হ্যাঁ, এটা প্রায় ইম্পসিবলের মতো ব্যাপার। সো এনিথিং বিয়ন্ড 20 আমি বলবো যে বাংলা যথেষ্ট ভালো মার্ক পাইছেন ভাই। ঠিক আছে। আচ্ছা, সো প্রথমে সাহিত্য নিয়ে কথা বলি আমরা। সাহিত্যের ভিতরে হচ্ছে আমাদের এই তিনটা, প্রাচীন, মধ্য আর আধুনিক যুগ। সো আমাদের বি- বাংলার যেই সিলেবাসটা আপনারা দেখতেছেন, বাংলার সিলেবাসে বলে দিচ্ছে যে প্রাচীন এবং মধ্যযুগ মিলিয়ে 5টা কোশ্চেন আসবে, আর কেবলমাত্র আধুনিক যুগ থেকে 15টা কোশ্চেন আসবে। আর হচ্ছে এখানে ভাষার ক্ষেত্রে হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু 15 মার্ক আসে, অর্থাৎ ফুল ব্যাকরণ আর ফুল বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটা পার্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু কি আপনার হচ্ছে সেম সেম হচ্ছে ওয়েট সে ক্যারি করে, রাইট? বিগত বছরের ইয়া আছে, এগুলো হচ্ছে আমি যাচ্ছি না এখানে। আমি এখানে বলি আপনাদের প্রথমে আপনার কি পড়তে হবে, প্রাচীন যুগ পড়তে হবে। তো আপনার কি বলা আছে, প্রাচীন এবং মধ্যযুগ মিলে 4 থেকে 5 মার্ক। তার ভিতরে প্রাচীন যুগ থেকে 1 মার্ক নিশ্চিত আপনি কমন পাবেন, কোনো মিস নাই। ঠিক আছে, তো প্রাচীন যুগে সাধারণত মানুষ মনে করে চর্যাপদ আছে, বাট প্রাচীন যুগে বাঙালি জাতির উৎপত্তি, বাংলা ভাষার উদ্ভব কিভাবে হয়েছে, এইসব নিয়ে কিন্তু আমাদের ভালো একটা আইডিয়া রাখতে হবে। কেউ হাত তুলবেন না, কেউ কথা বলবেন না। ঠিক আছে, বাঙালি জাতি এবং বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ নিয়ে আমার টুকটাক পড়াশোনা করতে হবে, খুব বেশি না। এই দুইটা মিলে হয়তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 30টা তথ্য যদি আমরা জেনে নিই, 30টি তথ্য জেনে নিলে আমার এই ক্ষেত্রে হচ্ছে আমার এমসিকিউ কমন পাওয়া যাবে। আর চর্যাপদের ক্ষেত্রে, চর্যাপদের হচ্ছে খুব ডিপ থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, চর্যাপদের হচ্ছে কোনো মানে এটার কোনো হচ্ছে শর্টকাট নাই। চর্যাপদ হচ্ছে একটাই মাত্র প্রাচীন যুগের হইতেছে আমরা পাইছি, সেটা হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদের একদম, চর্যাপদের ভাষা কি, চর্যাপদ হচ্ছে আপনার কারা রচনা করছেন, আবিষ্কার হয়েছে কিভাবে, সেখান থেকে শুরু করে চর্যাপদের হচ্ছে ভিতরে বিভিন্ন কবিদের বিভিন্ন উক্তি সহ, প্রবাদ সহ, এটা দিয়ে কি বুঝাইছে, এভরিথিং হচ্ছে আমাদের কভার করতে হবে। হ্যাঁ, এভরিথিং যদি আমরা কভার করতে পারি, মোটামুটি আমার 2 পেজের হইতেছে যদি একটা নোট বানাইতে পারি, 2 পেজের চর্যাপদের নোট বানাইতে পারলে সেখান থেকে হোপফুলি আপনারা 1 মার্ক কমন পাচ্ছেন। ঠিক আছে, চর্যাপদ থেকে খুবই হইতেছে সোজা কোশ্চেন আসে অনেক সময়, আবার চর্যাপদ অনেক ডিপে চলে যেয়ে কোশ্চেন করে। যেমন চর্যাপদের টিকাকারকে হুট করে আসলে এটা আপনি পারবেন না। চর্যাপদের কোন একটা ভিতরে একটা লাইন তুলে দিয়ে বললো যে অপনামাংস হরিণা বৈরী, এইটা কে বলছে? হ্যাঁ, তো ওইটা হুট করে চলে আসলে পারাটা কষ্ট হয়ে যায়। আবার অনেক সময় খুবই সহজ কোশ্চেন আছে, যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কোনটি? চর্যাপদ। এটা এটা কেউ না পড়ে আসলেও আপনার 1 নাম্বার সে পেয়ে যাবে, রাইট? চর্যাপদের একদম সহজ থেকে একদম কঠিন সবকিছু যদি আমরা পড়ে ফেলতে পারি, 1 মার্ক আমরা মানে মাস্ট কমন পাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে ভাইয়া, এরপরে আমাদের মধ্যযুগ আছে। মধ্যযুগ থেকে মোটামুটি 4 মার্ক, কোনো কোনো সময় 5 মার্কের মতো কোশ্চেন এসে থাকে। ঠিক আছে, তো মধ্যযুগের সিলেবাসটা আসলে অনেক বড়। মধ্যযুগ শুরু হয়েছে আপনার অন্ধকার যুগ থেকে। মধ্যযুগ শুরু হয়েছে আপনার অন্ধকার যুগ থেকে এবং শেষ হয়েছে আপনার এই ফাইনালি আপনার মঙ্গল কাব্যের আপনার শেষ কবি, অন্নদা মঙ্গল কাব্যের শেষ কবি এই ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর মাধ্যমে। ঠিক আছে, 1760 সাল পর্যন্ত। তো এই অন্ধকার যুগ যেটা, অন্ধকার যুগে আপনার তেমন কিছু পড়া লাগে না। অন্ধকার যুগের 5 থেকে 6টা তথ্য যদি আপনি মুখস্থ করেন, অন্ধকার যুগ থেকে কোশ্চেন কমন পাওয়া সম্ভব। ওই ঘুরে ফিরে নিরঞ্জনের উষ্মা, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার শূন্য পুরাণ, এখান থেকে কোশ্চেন আসে, ডাক ঘনার বচন, এর বাইরে কোনো কোশ্চেন নাই। এরপর আপনার আছে কি শ্রীকৃষ্ণ কীর্তন। বিগত বছরগুলোতে দেখবেন যে ভালো পরিমাণ কোশ্চেন আসছে। বৈষ্ণব পদাবলী,
বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল, মঙ্গল কাব্য, এগুলো হচ্ছে আপনার মেইন। হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনার কি মুসলিম যে সাহিত্যিকরা ছিলেন, রোমান্টিক পুনরুপাখ্যান লিখতেন আরাকান রাজ্য সভায়, তারা হইতেছে হচ্ছে মেইন। আর এছাড়া হচ্ছে কিছু অপ্রধান ধারা আছে, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে অপ্রধান ধারা। আর এই এই হচ্ছে লাগে আপনার এই পাঁচটা, সরি এই চারটা, এই শ্রীকৃষ্ণ কীর্তন, আপনার বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, আর এইটা লোক সাহিত্য অনুবাদ, এইটা হচ্ছে লাগে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে 4-5 মাস আছে। এছাড়া মাঝে মধ্যে হচ্ছে অন্যান্য জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। আর আধুনিক যুগের হইতেছে কোনো মা বাপ নাই। আধুনিক যুগ হচ্ছে হিউজ হিউজ সিলেবাস, এবং আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার ইনপুট আউটপুট রেশিও খুব খারাপ। আপনি অনেক পড়বেন, কিন্তু আধুনিক যুগে এমন হতে পারে 2-3টা বেশি আপনি কোশ্চেন পারবেন না আউট অফ 15। হ্যাঁ, আপনি অনেক পড়ে গেছেন, 5টা বেশি কোশ্চেন পারবেন না। যাই যাই পড়ে যান আপনি, যেই বই পড়ে যান, এরকমও সিচুয়েশন আসতে পারে। আবার কপাল ভালো থাকলে হচ্ছে 8টা 9টা পর্যন্ত কোশ্চেন পাওয়া যেতে পারে। কিন্তু আপনি যতই পড়েন, আধুনিক যুগ আপনার নাম্বার তোলার জন্য ভালো কোনো জায়গা না। আধুনিক যুগে বহুত কিছু আছে। আপনার আধুনিক যুগের একদম প্রথমে ইতিহাস থেকে শুরু করে একদম আপনার হচ্ছে মুক্তিযুদ্ধের পরেও যে হচ্ছে আমাদের সাহিত্যটা কন্টিনিউ করছে, বাংলাদেশের সাহিত্য, সেটা পর্যন্ত হচ্ছে আমাদের চলে আসতে হবে। অর্থাৎ ওই 1801 সাল না, তারও আগে থেকে, যুগ সন্ধিক্ষণ থেকে 1760-এর পর থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শুরু করে একদম হচ্ছে আমাদের বাংলাদেশের সাহিত্য এই পর্যন্ত কিন্তু আমাদের আধুনিক যুগের গন্ডি, এবং এর কোনো লিটারালি কোনো আগামাথা নাই, তাই না? তো আমাদের স্পেসিফিক কিছু পড়াশোনা করতে হবে। যেহেতু এটা একটা সাগর, তো আমি এখানে না সাঁতরে আমার এখানে চিন্তা করতে হবে যে কিভাবে আমি এখানে ভেসে থাকতে পারবো। ঠিক আছে, সাগর আমি সাঁতরে পার হতে পারবো না, তো আমার ভেসে থেকে মানে যেভাবেই হোক একটা জাহাজ আসলে সেটা তো উঠে যেতে হবে, মানে আমার প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, রাইট? আচ্ছা, তো আমি যদি হচ্ছে এখন ধরে ধরে বুঝাই, যেমন মনে করেন যে চর্যাপদ থেকে কি 1 মার্কের কোশ্চেন আপনি মোটামুটি কমন পাচ্ছেন। চর্যাপদ থেকে কেমন কোশ্চেন আসে, যে চর্যাপদের ধর্মের সাথে মানে কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট, সো অবভিয়াসলি বৌদ্ধ ধর্ম। এর থেকেও ডিপে কোশ্চেন আসে যে এটা এটা কোন ধর্ম, এখানে বৌদ্ধ না দিয়ে এখানে বৌদ্ধ ধর্মের 3-4টা টাইপ দিবে, একটা থাকবে হচ্ছে সহজিয়া বৌদ্ধ। ঠিক আছে, তখন সেইটা কিন্তু আবার আনসার হবে। ঠিক আছে, মানে অনেক ডিপ থেকেও কোশ্চেন আছে, আবার একদম খুবই সহজ কোশ্চেন আছে। আচ্ছা, এরপর হচ্ছে চর্যাপদের টিকাকারের নাম কি, যে এটা খুবই কঠিন একটা কোশ্চেন। খুবই সহজ কোশ্চেন আসতে পারে, খুবই কঠিন কোশ্চেন আসতে পারে। চর্যাপদের কিছু বাদ দেওয়া যাবে না, এবং প্রতি বিসিএস একটা করে কোশ্চেন আসবেই। আপনারা 47ও চর্যাপদ থেকে 1 মার্ক কমন পাবেন। আচ্ছা, মধ্যযুগের ভিতরে মোটামুটি আমি 10 টাইপের কোশ্চেন আমি ভাগ করছি। মধ্যযুগের প্রথম টাইপটা হচ্ছে আপনার সাল ভিত্তিক প্রশ্ন আসতে পারে। লাইক হইতেছে হচ্ছে আপনার এই অন্ধকার যুগ কবে শুরু হইলো, এরপর হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ হচ্ছে শেষ হয়েছে কবে, ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেছেন কবে। এরপর মনে করেন যে একটু বিখ্যাত যে ব্যক্তিত্ব মাঝখানে ছিলেন, লাইক হচ্ছে আপনার এই জীবনী সাহিত্য কাকে ভিত্তি করে হয়েছে, আপনার এই চৈতন্য দেব। চৈতন্য দেব হচ্ছে জন্ম মৃত্যু, সেগুলো হচ্ছে আপনার জানতে হবে, মানে খুবই অল্প। ঘুরে ফিরে আপনি যদি মধ্যযুগ থেকে হচ্ছে মোটামুটি 10টার মতো সাল মুখস্থ করেন, তাহলে আপনার মোটামুটি যদি আসে সাল থেকে, বিগত 3টা প্রশ্ন আসছে, বিগত 10 থেকে 46 পর্যন্ত এতগুলা বিসিএস মাত্র 3টা কোশ্চেন আসছে সাল থেকে। ঠিক আছে, সো এর ভিতর থেকে আমরা 10 থেকে 12টার মতো যদি আমি সাল মুখস্থ করতে পারি, ওটাই আমার জন্য এনাফ। এর চেয়ে বেশি আমার এখানে ইফোর্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আমি ধরে ধরে হচ্ছে মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্যের ভিতর 4-5টা হচ্ছে আপনার আছে, 4-5 জনে লেখছে, তো প্রত্যেকটা ধরে ধরে যদি আমি সাল মুখস্থ করতে যাই, আমার জীবন পার হয়ে যাবে। ওখান থেকে যদি কোশ্চেন আসেও, আমি ছেড়ে দিয়ে আসবো ভাই। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আপনার 2 নম্বর পার্ট হচ্ছে আপনার অন্ধকার যুগ থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসে। ঠিক আছে, অন্ধকার যুগ থেকেও আমি যেটা বললাম, অন্ধকার যুগ থেকে 5 থেকে 6টা যদি আমরা তথ্য পড়ে নেই, হ্যাঁ, ওই অতটুকু হচ্ছে আমার অন্ধকার যুগ থেকে কোশ্চেন আসলে সেটা আমার জন্য এনাফ। তৃতীয় হচ্ছে আপনার দেখবেন যে বিগত 10 থেকে 46 বিসিএস এর ভিতর 6টা কোশ্চেন আপনার আসছে কি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। ঠিক আছে, তো শ্রীকৃষ্ণ কীর্তনের হইতেছে বেশ ডিপ থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তনের হইতেছে আমরা একদম হইতেছে এটা আবিষ্কার আবিষ্কার পড়বো, আবিষ্কার করার পরে বা এরপরে হচ্ছে কিভাবে কি এভলিউশন হয়েছে। এরপর হচ্ছে আপনার এখন রিসেন্টলি দেখবেন যে কোশ্চেন আসা শুরু করছে 13 খণ্ডের কোন খণ্ডে কি আছে। হ্যাঁ, বা হচ্ছে কোনটা 13 খণ্ডের অংশ নয়, ওইটার ভিতর থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসা শুরু হয়েছে। আগে হচ্ছে উপর উপর দিয়ে কোশ্চেন আসতো, তো এখানে হচ্ছে আপনার চরিত্র, ভিতরে হইতেছে কাহিনী, আপনার কি আবিষ্কার করছেন, কিভাবে কি হয়েছে, মোটামুটি ভালো একটা আইডিয়া নিয়ে রাখা লাগবে। প্লাস এটা থেকে রিটেনেও কোশ্চেন আসে, বেশ ভালো পরিমাণ রিটেনে কোশ্চেন আসে। আপনার কিন্তু 30 মার্ক রিটেনে, 200 মার্ক বাংলার ভিতর 30 মার্ক কিন্তু রিটেনে আছে। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রায় কোশ্চেন আসে, তো রিটেনেও এটা ভালো হেল্প করে। তো সেই জন্য আমি কি করবো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা ভালো মতো পড়ে নিব। আচ্ছা, চতুর্থ হচ্ছে আপনাদের বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্য একটু হচ্ছে আপনার দেখেন বিগত বছরে 11টা কোশ্চেন আসছে, বিগত হচ্ছে আপনার বিশেষ করে 35 থেকে 46-এর ভিতরে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে আপনি দেখবেন যে আসছে। তো এখানে হচ্ছে আপনার বৈষ্ণব সাহিত্য থেকে মেইনলি হচ্ছে বৈষ্ণব যে সাহিত্যিকরা ছিলেন, এই সাহিত্যিকদের এভলিউশনটা জানতে হবে। যে প্রথমে হচ্ছে সংস্কৃত ভাষায় গীত গোবিন্দম রচনা করা হয়েছে, কে রচনা করছেন, জয়দেব। তো সেইখান থেকে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের এভলিউশনটা হইলো, আমার কিভাবে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় আসলো, বাংলা ভাষার বাইরেও দেখবেন যে ব্রজবুলি ভাষা, মিথিলা
এবং বাংলা ভাষার মিক্সে ব্রজবুলি ভাষায় বিদ্যাপতি কবিতা লেখা শুরু করছেন। তাকে ফলো করছে হচ্ছে কয়েকজন, লাইক চণ্ডীদাস, হয়তো অনেকে চণ্ডীদাস না, খুব সুন্দর জ্ঞান দাস না গোবিন্দ দাস হচ্ছে তাকে ফলো করছেন। এরপরে যশোরস খান তাকে ফলো করছেন বৈষ্ণব ভাষায়। তো বৈষ্ণব সরি ব্রজবুলি ভাষায়। তো ব্রজবুলি ভাষায় কারা লিখছে, সংস্কৃত ভাষায় কারা কারা লিখছে, বাংলা ভাষায় কারা কারা লিখছে, তাদের সম্পর্কে জানতে হবে। এবং তাদের ভিতরে কিছু হচ্ছে আপনার স্পেসিফিক কোটেশন আছে, যেমন খুব সুন্দর সুন্দর, যেমন হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে না। এটা কিন্তু বৈষ্ণব সাহিত্যের চণ্ডীদাসের হইতেছে একটা উক্তি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমার জানতে হবে, যে আমার বৈষ্ণব সাহিত্যিক যারা আছেন তাদের সম্পর্কে একটু পড়াশোনা করে যেতে হবে। বিশেষ করে আমার বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, এই কয়েকজনকে হচ্ছে খুব খুব ভালো করে হচ্ছে আমার পড়ে যেতে হবে। এখান থেকে বিগত বছরে 11টার মতো কোশ্চেন আসছে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে মেইনলি হচ্ছে অত ডিটেলে ভিতরের দিকে কোশ্চেন করে না। মঙ্গল কাব্যের হচ্ছে প্রধান প্রধান ধারা হইতেছে 3টি, অপ্রধান ধারা হইতেছে 3টি। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার অন্নদা মঙ্গল কাব্য, আপনার মনসা মঙ্গল কাব্য, হ্যাঁ এগুলো মনে করেন যে হচ্ছে আপনার মেইন স্ট্রিম। আর হচ্ছে অপ্রধান হচ্ছে ধর্মমঙ্গল, কলিকা মঙ্গল, এগুলা শিবমঙ্গল, এগুলো হইতেছে আবার কি আপনার হইতেছে এই একটু হচ্ছে আপনার সেকেন্ডারি। তো এই যে মঙ্গল কাব্যের ভিতরে হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি, মঙ্গল কাব্য মানে কেন গাওয়া হইতো, ঠিক আছে, তো এগুলা থেকে কোশ্চেন আসে। এরপরে চলে যায় হচ্ছে ভিতরে যে 3টা প্রধান ধারা। তো 3টা প্রধান ধারা থেকে বা অপ্রধান 3টা ধারা যাই বলেন, এখান থেকে আসে হচ্ছে আপনার শ্রেষ্ঠ কবিকে। প্রথমে আপনার জানতে হবে কে কে হচ্ছে কবি ছিলেন, 2-3 জন। কে মনসা মঙ্গল লিখছে, কে হইতেছে হচ্ছে আপনার কলিকা মঙ্গল লিখছে, কে ধর্মমঙ্গল লিখছে, অন্নদা মঙ্গল লিখছে। সে কবিদের হইতেছে একটা টুকটাক আইডিয়া রাখা লাগবে। টুকটাক আইডিয়া রাখার পরে আপনাদের জানতে হবে যে এগুলার ভিতর শ্রেষ্ঠ কবিকে। ঠিক আছে, যে মঙ্গল কাব্যের এই ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, প্রথম কবি এবং শ্রেষ্ঠ কবি, প্রথম এবং শ্রেষ্ঠ কবি। ঠিক আছে, আর কোন কোন কবিরা হচ্ছে আপনার মনসা মঙ্গল কাব্য লিখছে, যে নিচের কে মঙ্গল কাব্যের কবি নন, এটা আপনাকে কোশ্চেন আসছে। সিমিলারলি এরকম কোশ্চেন আসতে পারে যে নিচের কে মনসা মঙ্গল কাব্য লেখেননি, নিচের কে অন্নদা মঙ্গল কাব্য লিখেছেন, এরকম কোশ্চেন আসতে পারে। তো কবিদের সম্পর্কে আইডিয়া রাখতে হবে, প্রথম কবিকে, শ্রেষ্ঠ কবিকে। হ্যাঁ, আর এরপরে হচ্ছে আপনার জানতে হবে যে চরিত্রগুলো, চরিত্র প্লাস হচ্ছে কাহিনী সম্পর্কে হালকা আইডিয়া রাখবেন। কাহিনী পড়তে ভালোই লাগবে, খারাপ লাগবে না। যেমন হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যে যে ঈশ্বরী পাটনি উনি ছিলেন। এরপরে মনে করেন যে মনসা মঙ্গল কাব্যে কি চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর, তাই না? তো এই যে হচ্ছে চরিত্রগুলো আছে, চরিত্র থেকে কোশ্চেন আসতে পারে, কাহিনীর ভিতর থেকে কোশ্চেন আসতে পারে। তো আমরা মঙ্গল কাব্য কি পড়বো, কবিগুলা কে কোন কবি কি কি লেখছে তা পড়বো, শ্রেষ্ঠ কবি পড়বো, প্রথম কবি পড়বো। আর এই যে হচ্ছে মঙ্গল কাব্য বিশেষ করে প্রধান যে 3টা, সেগুলো হচ্ছে চরিত্র এবং কাহিনী সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবো। ঠিক আছে, এবং হচ্ছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলো, যে হচ্ছে আপনার এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হইতো। মঙ্গল কাব্যে হচ্ছে আপনার 5টা ভাগ আছে, বন্দনা, আত্মপরিচয়, হ্যাঁ এভাবে করে হচ্ছে আমার 5টা ভাগ আছে, 5টা ভাগ কি কি, এগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া রাখলে মোটামুটি মঙ্গল কাব্য থেকে অত ডিপে গিয়েও কোশ্চেন আসে না, পারা যায়। ঠিক আছে, এখান থেকে সাধারণত প্রতি বিসিএসসি একটা কোশ্চেন আসে মঙ্গল কাব্য কোনো না কোনো একটা থেকে, এই 6টার ভিতর কোনো না কোনো একটা থেকে কোশ্চেন আসে। তো এখান থেকে হচ্ছে আমরা ভালো একটা পড়াশোনা দিব। এরপর আসছে হচ্ছে আমার জীবনী সাহিত্য, মাত্র হচ্ছে বিগত বছরে 4টা কোশ্চেন আসছে। জীবনী সাহিত্য আপনি চাইলে স্কিপও করতে পারেন। জীবনী সাহিত্য অ্যাকচুয়ালি হচ্ছে আপনার চৈতন্য দেবের কাহিনী। এটা থেকে বারবার একটা করে কোশ্চেন আসে, যে কে হইতেছে সাহিত্যিক ছিল না কিন্তু বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন, তিনি হইতেছে এই যে চৈতন্য দেব। হ্যাঁ, তো তিনি মূলত ছিলেন বৈষ্ণব ধর্ম প্রচারক। তো জীবনের উপরে তার জীবনের উপরে হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে আপনার কবি যারা, তারা হচ্ছে আপনার ইয়া লেখছে, এটা বলা হচ্ছে কি করচা। ঠিক আছে, করচা লেখছে বা সোজা বাংলা হচ্ছে আপনার ওই বায়োগ্রাফি লিখছে আর কি। ঠিক আছে, তো এই যে করচা। তো এই চৈতন্য দেবের কাব্যের শ্রেষ্ঠ কবিকে, এই যে শ্রেষ্ঠ কবি, প্রথম কবি, এগুলো বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এটা সম্পর্কে অত কিছু ডিটেল না জানলেও যাবে। মর্সিয়া নাচ সাহিত্য বিগত বছরে 4টা কোশ্চেন আসছে, অল্প কিছু পড়া। এখানে আমি আমি যদি আপনারা হচ্ছে 15টা লাইন বলি, 15টা তথ্য দেই, 15টা তথ্যের ভিতর থেকে মর্সিয়া নাচ সাহিত্য আপনার কমন পড়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি যতটা কম পড়া যায়, মানে ওই যে স্পেসিফিক ওই 15টা তথ্য আমার মাথায় রাখবো, স্পেসিফিক। আর উল্টা পাল্টা কিছু পড়ার দরকার নেই, কারণ মর্সিয়া সাহিত্য পড়তে গেলে অনেকে মর্সিয়া সাহিত্য লিখছেন। তো কারা কারা লিখছেন, স্পেসিফিক 3-4টা বইয়ের নাম জানতে হবে। নাচ সাহিত্য হচ্ছে প্রধান কবিকে, মর্সিয়া সাহিত্যের হচ্ছে শ্রেষ্ঠ কবিকে, হ্যাঁ মর্সিয়া সাহিত্যের হচ্ছে একমাত্র হিন্দু কবিকে, নাচ সাহিত্যের মুসলমান কবিকে, এগুলো কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এখান থেকে অল্প কয়েকটা হচ্ছে তথ্য মুখস্থ করে নিলে আমার যদি কোশ্চেন আসে, বিগত মাত্র 4টা কোশ্চেন আসছে, যদি আসে আমি পেরে যাবো ভাই। এরপরে আছে হচ্ছে আমার লোক সাহিত্য নিয়ে কোশ্চেন। লোক সাহিত্য থেকে বিগত বছরে 6টা প্রশ্ন আসছে। লোক সাহিত্য পুঁথি, আপনার কি জানতে হবে, পুঁথি এবং হচ্ছে আপনার এই গীতিকা, এগুলো হচ্ছে আমার জানতে হবে। ঠিক আছে, গীতিকার ভিতর ময়মনসিংহ গীতিকা, আর একটা আছে কি পূর্ববঙ্গ গীতিকা। তো পূর্ববঙ্গ গীতিকা আর হইতেছে ময়মনসিংহ গীতিকার ভিতরে যে পালাগুলো আছে, এগুলোর ভিতর কি আছে, পালা বা হচ্ছে নাটক টাইপের আর কি। হ্যাঁ, এই যে পালাগুলো আছে, এই পালাগুলা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে, যে এই ময়মনসিংহ মানে কাজল রেখা, এটা কি ময়মনসিংহ গীতিকার অংশ নাকি হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার অংশ।
আপনার হচ্ছে এই পালার ভিতর থেকে চরিত্র বিভিন্ন যে পালাগুলো আছে সেই পালাগুলোর নাম প্রথমে জানবো আমরা, নামগুলো জানবো যে কোনটা হচ্ছে কোনটায় বিলং করে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের জানতে হবে হচ্ছে লাগে আপনার ভিতরে যে চরিত্রগুলো যে হচ্ছে আপনার স্পেসিফিক সব না, আপনার ধরেন যে ময়মনসিংহ গীতিকা হচ্ছে আপনার প্রায় হয়তো 11টা না 12টা আছে, পূর্ববঙ্গ গীতিকা মনে হয় 20টার মতো আছে, এক্স্যাক্টলি মনে নাই। এদের ভিতর থেকে আপনার 3-4টা করে হচ্ছে পড়তে হয়, সব পড়তে হয় না। কাজল রেখা পড়বো, একটু কি জানি কি ভানুটা গাদের পালা না কি জানি এরকম মানে বেছে বেছে হচ্ছে লাগে আপনার 4-5টা আমি বেছে সেগুলো হইতেছে চরিত্র এবং হচ্ছে কাহিনী সংক্ষেপ আমি জেনে নেব, তাহলে কিন্তু আমার জন্য এনাফ হয়ে যাবে, ঠিক আছে। সো নাম চরিত্র এগুলো আমাদের জানতে হবে। আর হইতেছে হচ্ছে আপনার কে সংগ্রহ করছে, চন্দ্রকুমার দে কে, এরপরে মনে করেন যে ডক্টর দীনেশ চন্দ্র সেন কে, এগুলা কবে প্রকাশিত হইলো, এই জিনিসগুলো কিন্তু আপনার বারবার করে পরীক্ষায় আসতেছে। তো ওই অল্প কয়েকটা তথ্য পড়ে নিলে মোটামুটি লোক সাহিত্য আমার কমপ্লিট। মানে লোক সাহিত্য দেখবেন যে মোটামুটি 25 লাইনের একটা যদি হচ্ছে নোট বানানো যায় ওর ভিতরে লোক সাহিত্য আপনার কমপ্লিট হয়ে যাবে, এর বাইরে সাধারণত কোশ্চেন আসার কথা না। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি অনুবাদ সাহিত্য, বিগত মাত্র 3টা কোশ্চেন আসছে অনুবাদ সাহিত্য নিয়ে। অনুবাদ সাহিত্যের ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার রামায়ণ আর মহাভারতকে আমি এখানে ধরছি, ঠিক আছে। রামায়ণ মহাভারত মানে ওই যে আবার আছে হচ্ছে আপনার এই যে ইয়া টাইপের অনুবাদ, যে রোমান্টিক প্রণয় পক্ষানের ভিতরে ওটা পড়ে যায়, So ওই অনুবাদটা এখানে আনি নাই। লাইক হচ্ছে আপনার হপ্তপয়কর বা মনে করেন যে লাইলি মজনু, ওগুলো হচ্ছে আপনার কি রোমান্টিক প্রণয় পক্ষানের ভিতরে পড়ে গেছে। সো অনুবাদের ভিতরে আমি মেইনলি জাত মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত নিয়ে আসছি। তো এখানে হচ্ছে আমাদের রামায়ণ এবং মহাভারত যারা অনুবাদ করছেন তাদের ভিতর শ্রেষ্ঠ অনুবাদক কে, তাদের ভিতর কিছু কিছু আছে যে পরাগুলি মহাভারত, হ্যাঁ, কিছু আছে হচ্ছে আপনার এই যে মানুষকে শিখানোর জন্য, একটা হচ্ছে আপনার মেইন সাহিত্য, আবার কিছু আছে হচ্ছে মানুষকে শিখানোর জন্য, যেটা একটা ধর্মগ্রন্থ মানুষকে শিখানোর জন্য হয়তো এটা একটা ভার্সন বের হইছে। তো প্রথম মহিলা কবি কে বা প্রথম হচ্ছে কে অনুবাদ করছে, এগুলো কিন্তু ঘুরে ফিরে আপনার কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো অত ইম্পর্টেন্ট না, বিগত মাত্র 3টা কোশ্চেন আসছে, এগুলোর ভিতরে চরিত্র থেকে কোশ্চেন আসে যে হচ্ছে দ্রৌপদীর পরিচয় দিন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার বিশেষ রিটেনও খুব সম্ভবত আসছে, প্রিলিতেও আসছে। তো এরকম আমরা রামায়ণ মহাভারত সম্পর্কে বেসিক যে ক্যারেক্টার্স গুলো সেগুলো সম্পর্কে আইডিয়া রাখবো, যে আমার রাম সীতা রাবণ লক্ষণ এইটা। আবার হচ্ছে মহাভারতের ভিতর হচ্ছে আপনার মহাভারত আবার অনেক বিস্তৃত, তার ভিতরে হচ্ছে 3-4টা চরিত্র, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখলে মোটামুটি আমরা এখানে পার হয়ে যাবো, কোনো সমস্যা হবে না। আর ফাইনালি আমার 10 নম্বর টাইপটা হইতেছে মুসলিম সাহিত্য বা আরাকান রাজসভা বা রোমান্টিক প্রণয় পাখান। বিগত বছরে অনেক অনেক কোশ্চেন আসছে, প্রতি বছরে মোটামুটি কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে হচ্ছে লাগে আপনার এটা ভুল, এটা হচ্ছে আগেরটা কোনোভাবে কপি পেস্ট হয়ে গেছে। এখানে মেইনলি মনে করেন যে আপনাকে বলবে যে হপ্তপয়কর, হপ্তপয়করের অনুবাদক কে, হপ্তপয়করের কি অনুবাদক হচ্ছে লাগে আপনার কে, রাইট। তো এই এখান থেকে আমরা দিতে হবে যে এটা হচ্ছে আলাউল। এরপরে মনে করেন যে আপনাকে বলবে যে লাইলি মজনু, লাইলি মজনু কে লিখেছেন, ঠিক আছে, লাইলি মজনু কে লিখেছেন বা লাইলি মজনু নায়ক কে, লাইলি মজনুর নায়ক কে আপনার হতেছে কি জানি ইলিয়াস নাকি ইমরুল কায়েস, ঠিক আছে। তাহলে এই যে এদের ভিতর থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসবে কে লিখেছেন, হ্যাঁ। এরপর হচ্ছে মেইন যে চরিত্রগুলো, এরপরে পাদুমাবাদ, এটা হচ্ছে হলো আপনার পদ্মাবতী কোত্থেকে ইয়া করছে, হিন্দি পাদুমাবাদ থেকে, লাইলি মজনু কোত্থেকে, আরব্য রূপকথা থেকে। আবার মনে করেন যে হপ্তপয়গর খুব সম্ভবত ফার্সি ভাষার ইয়া থেকে। সো এটা কোন ভাষা থেকে অনুবাদিত হয়েছে, অনুবাদক কে, হ্যাঁ। আরাকান রাজসভায় হইতেছে কে হইতেছে হচ্ছে আপনার পৃষ্ঠপোষকতা করছে, এখানে 7-8টা গল্পের গ্রন্থের নাম আছে, এগুলো এক একজন রাজা এক একটা হচ্ছে গ্রন্থ হচ্ছে পৃষ্ঠপোষকতা করছে, ঠিক আছে। মধ্যযুগের হচ্ছে শ্রেষ্ঠ মুসলিম কবিকে আপনার হচ্ছে এই যে আলাউলকে ইয়া দিতে হবে। সো এই যে আলাউল নিয়ে হচ্ছে আরো ডিটেলে পড়তে হবে, আলাউলকে খুবই মনে করেন যে ডিটেলে হচ্ছে আমরা পড়ে ফেলবো। সো এই এই জিনিসগুলো থেকে ঘুরে ফিরে কিন্তু আপনার কোশ্চেন আসতেছে, হ্যাঁ। সো এখানেও মোটামুটি আপনারা 1 মার্ক করতে পারেন, ঠিক আছে। সো যেটা বললাম মোটামুটি এই মধ্যযুগের ভিতর 10 টাইপের কোশ্চেন, এর বাইরে সাধারণত মধ্যযুগের কোশ্চেন আসে না। এবং ওখান থেকে যদি আমরা পড়ি আমরা হোপফুলি 4 থেকে 5 মার্কের প্রায় সবগুলাই মার্কে আমি কমন পাবো। সো প্রাচীন এবং মধ্যযুগ মিলে যে 5 মার্ক, সেইটা আপনার প্রেডিক্টেবল, এই 5-এর ভিতর 4 না পাওয়াটা আমি মনে করি অপরাধ। এখানে প্রেডিক্টেবল কোশ্চেন আসে, একটু পড়াশোনা করলে পাওয়া যায়। ঝামেলাটা কোন জায়গায় হয় ভাইয়া, ঝামেলাটা হয় হচ্ছে আধুনিক যুগে, ঠিক আছে। তো আধুনিক যুগে যাওয়ার আগে একটু আইডিয়া দিই, আপনাদের কিন্তু 46 বিসিএস এর হচ্ছে প্রিলিমিনারি কোর্স অলরেডি চলমান, হ্যাঁ। সো হচ্ছে আপনারা যারা অ্যাডমিট হতে চান, আমাদের 21 তারিখ থেকে বা 20 তারিখ থেকে বিষয়ভিত্তিক ক্লাস শুরু হবে। এর আগে হচ্ছে আমরা ডিটেল আলোচনা করবো অনেক কিছু, হ্যাঁ, বা হচ্ছে আমরা বেসিক গাইডলাইন গুলো দেবো। 21 তারিখ বা 20 তারিখ থেকে হচ্ছে আমাদের ফুল কোর্স ইয়া থেকে শুরু হবে আর কি, স্ক্র্যাচ থেকে, বাংলা ইংরেজি এরকম করে স্ক্র্যাচ থেকে শুরু হবে। সো ফুলে যারা হইতেছে হচ্ছে আমাদের ওইটা কন্টিনিউ করতে চান, সেটা হচ্ছে আমাদের অবভিয়াসলি পেজে বা টেলিগ্রামে যোগাযোগ করবেন। এছাড়া যারা মনে করেন যে বিসিএস সম্পর্কে একটু আইডিয়া নিতে চান বা বিসিএস নতুন পড়া শুরু করছেন, তো তাদের জন্য আমাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে। এই কোর্সের লিংক হয়তো এটা আপনারা যেখানেই দেখে থাকেন ওইখানে হচ্ছে কমেন্ট বক্সে বা হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা
অলরেডি হচ্ছে 600+ মানুষজন ভর্তি হয়েছে, হোপফুলি এটা কয়েক হাজার হয়তো হইতে পারে। সো আমাদের ক্যাপাসিটি আছে, প্রিমিয়াম টেলিগ্রাম কিনা আছে, সো হোপফুলি সমস্যা নেই। যাই হোক, যেখানে বলতেছিলাম আমাদের আধুনিক যুগে হচ্ছে আমাদের 15 মার্কের যে কোশ্চেন আসে আধুনিক যুগে মোটামুটি প্রথম যে পার্টটা, মানে আপনি আধুনিক যুগ পড়বেন কিভাবে, পড়তে গেলে তো পাগল হয়ে যাবেন। নর্মালি যে কোনো বই খুলবেন দেখবেন যে হচ্ছে আধুনিক যুগ কি দিল, শুরুতে হচ্ছে আপনার যুগ সন্ধিক্ষণ ঈশ্বরচন্দ্র গুপ্ত, এরপর রাজা রামমোহন রায়, মানে সাহিত্যিকদের নাম ধরে হচ্ছে পড়া ফেলছে আপনাকে। কিন্তু এইভাবে কিন্তু আপনার পড়লে হবে না। আধুনিক যুগে ভালো করতে হলে আপনার সবার আগে আধুনিকতার ইতিহাসটা জানতে হবে। আধুনিকতার ইতিহাসটা কি, যে আপনার যুগ সন্ধিক্ষণ আসলো, যুগ সন্ধিক্ষণে কি হইলো, কবিয়াল এবং শায়েররা ছিল। এই যুগের একমাত্র বড় কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এছাড়া আর কোনো বড় কবি ছিলেন না। এরপরে কি আসলো, বাংলা সাহিত্যে গদ্য আসা শুরু করলো। ঠিক আছে, কেন ব্রিটিশরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পর ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হইলো, শ্রীরামপুর মিশনারি প্রতিষ্ঠা হইলো। তো এইগুলাতে হচ্ছে আপনার যে হচ্ছে আপনার ব্রিটিশ যে সৈন্যরা, তারা হচ্ছে নেটিভ মানুষদের সাথে কথাবার্তা বলার জন্য, বা মানে তারা তো বাংলা জানে না, তাহলে হচ্ছে তারা কিভাবে হচ্ছে ওই আপনার প্রশাসনিক কাজগুলো চালাবে। সেই কারণে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হইলো। তো সেখান থেকে রাজা রামমোহন রায় সংস্কৃত কলেজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু হয়ে মাইকেল মধুসূদন কি করলেন, আধুনিকতা এনে দিলেন। এরপরে কি হইলো, উপন্যাস প্রথম লিখলেন কে, বঙ্কিমচন্দ্র উপন্যাস হচ্ছে সার্থক উপন্যাস লিখলেন। বাংলা সাহিত্যে হচ্ছে সার্থক উপন্যাসের যুগ শুরু হয়ে গেল। এরপর হচ্ছে মধুসূদন কি করলেন, নাটক হচ্ছে মানে প্রথম সার্থক নাটক রচনা করলেন, বাংলা সাহিত্যের নাটকের বিকাশ শুরু হয়ে গেল। এরপরে মনে করেন যে বিহারীলাল চক্রবর্তী কি করলেন, গীতি কবিতা লেখা শুরু করলেন, রবীন্দ্রনাথ ইন্সপায়ার হইলো। এবং বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ধারা কি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল বা শ্রেষ্ঠ ধারা কি, গীতি কবিতা, সব থেকে সমৃদ্ধ ধারা। ইভেন বাংলা সাহিত্যে একমাত্র যে নোবেল পুরস্কারটা আসছে, সেই নোবেল পুরস্কারটাও হইতেছে হচ্ছে আমার ইয়া থেকে। ঠিক আছে, নোবেল পুরস্কারটা হচ্ছে আমার কি, গীতি কবিতা থেকে আসছে, রাইট? সো যে আপনার সং অফারিংস, তো এখান থেকে হচ্ছে আমাদের আইডিয়া রাখবো। এরপর হচ্ছে আমাদের কি আছে, ছোট গল্পের বিকাশ। এই যে আমার রবীন্দ্রনাথ এসে ছোট গল্পের বিকাশ ঘটাইলো, এর আগে ছোট গল্প ছিল না, তাই না? হয়তো প্রয়াস ছিল, বাট হচ্ছে প্রথম সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথই রচনা করে, ছোট গল্পের বিকাশ ছিল। তো এই জায়গাগুলোতে হচ্ছে আপনি নাটক এবং হচ্ছে কবিতায় আপনার ডমিনেট করে হইতেছে মাইকেল মধুসূদন দত্ত, উপন্যাসে ডমিনেট করে কে, আপনার হচ্ছে বঙ্কিমচন্দ্র, আর এছাড়া বাকি সবকিছুতে ডমিনেট করে কে, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের এত বেশি প্রভাব ছিল যে তার প্রভাব বলয় ছিন্ন করার জন্য কবি সাহিত্যিকরা পরবর্তীতে রবীন্দ্র পরবর্তী যুগ বা কল্লোল যুগ বা পঞ্চপাণ্ডবের মতো বিভিন্ন গোষ্ঠী এসে কি করলো, আপনার হইতেছে রবীন্দ্র যে ধারাটা, সে ধারা থেকে বের হয়ে যেতে চেষ্টা করলো। ঠিক আছে, এরপরে বাংলাদেশে ঢাকা ভিত্তিক হচ্ছে সাহিত্য শুরু হলো, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ শিক্ষা পত্রিকা ইয়া হলো। এরপরে আমাদের দেশভাগ হলো, দেশভাগ ভিত্তিক, এরপর ভাষা আন্দোলন ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন হচ্ছে সাহিত্য আছে এগুলা, এবং ফাইনালি হচ্ছে আপনার বাংলাদেশের সাহিত্যের কিছু বৈশিষ্ট্য আছে। তো এই যে হচ্ছে ফুল যে আমার ইতিহাসটা, ইতিহাস সম্পর্কে আমরা কি রাখবো, একটা প্রচ্ছন্ন ধারণা রাখবো। ঠিক আছে, প্রচ্ছন্ন ধারণা যদি আমরা না রাখি, মানে প্রচ্ছন্ন ধারণা আমাকে কি করবে, অনেক প্রশ্ন অনেক ডিপ থেকে আসবে বা অনেক প্রশ্ন একটু ঘুরে আসবে। আপনি যা পড়ছেন, হ্যাঁ, প্রিসেপ্ট করছে একটা হচ্ছে আপনার ডাইজেস্ট কিনছেন, ইনসেপশন বা ইউনিক একটা ডাইজেস্ট কিনা আপনি তথ্য মুখস্থ করতেছেন, ওই তথ্যটা সরাসরি আসবে না। ওই তথ্যটা আপনার যদি কমনও পড়ে, এবং যে পরের দিন হচ্ছে ইউনিক বা হচ্ছে প্রিসেপ্টর্স বলছে আমাদের থেকে 140 কমন, হ্যাঁ, এবং হচ্ছে আপনাকে প্রমাণ সহ দিবে, কিন্তু ওইটা আপনি পরীক্ষা করলে পারবেন না, কারণ কি প্রশ্ন ঘুরে আসছে। অনেক সময় হচ্ছে আপনার এমন হয় ওই প্রশ্ন আপনি পারেন না, কিন্তু মোটামুটি আপনার কি ক খ গ ঘ 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের ভিতর আপনি দেখলেন কি, যে হচ্ছে ইতিহাস তো বলে যে হইতেছে বঙ্কিমচন্দ্র, মানে উপন্যাস যেহেতু উপন্যাসের নামটা পরে মনে হচ্ছে এটা বঙ্কিমচন্দ্র হইতে পারে, এই টাইপের উপন্যাস তো শরৎচন্দ্র লিখে নাই। বা মনে করেন যে একটা উপন্যাস পড়লেন, উপন্যাসের নাম দিয়ে দিছে, এটা তো হচ্ছে আপনার বাংলাদেশের সাহিত্যে যেরকম হচ্ছে সুন্দর সুন্দর নাম বা হচ্ছে নর্মাল টাইপের নাম, যেমন মনে করেন যে বঙ্কিমচন্দ্র যুগের হইতেছে হচ্ছে আপনার সাহিত্যের নাম কি, একটা সাহিত্যের নাম পড়তে আপনার দাঁত ভেঙে যাবে, কপালকুণ্ডলা, মৃণালিনী, আনন্দমঠ, তাই না? আবার মনে করেন যে পরবর্তীতে বাংলাদেশের সাহিত্যে কি সূর্য দিগলবাড়ি, আপনার তিতাস একটি নদীর নাম, এই টাইপের কিন্তু এগুলো খুবই ইয়া টাইপের। তো আপনি ধরতে পারবেন যে এটা এই যুগের হইতে পারে, এটা ওই যুগের হইতে পারে, হ্যাঁ। আবার নাম দেখে অনেক সময় গেস করে যায়, এই রাইটার হচ্ছে জীবনে এরকম একটা নাম দিবে না। তো এরকম যদি আপনি ইতিহাস সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখেন, এরকম করে যে ক আনসার হবে না, খ আনসার হবে না, এই দুইটার ভিতরে যে কোনো একটা একটু চিন্তা ভাবনা করে এটা আনসার হবে না, এটাই আনসার হবে। এই যে হচ্ছে আপনার ডিডাকশন মেথড, ঠিক আছে, এই ডিডাকশন মেথড আপনার খুবই জরুরি। ডিডাকশন মেথড আপনাকে এই 200-র ভিতর 10 থেকে 15 মার্ক কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আপনাদের অনেকে আছে অনেক পরে, কিন্তু প্রিলিতে পায় গিয়ে 108 এর উপরে উঠতে পারে না, কিন্তু অনেক জানে, অনেক পারে। কিন্তু আবার কেউ একজন হচ্ছে রিস্ক নেয়, সে বুঝে ডিডাকশন মেথড বুঝে, সে হচ্ছে আপনার মানে ব্যাক ক্যালকুলেশন বুঝে, তো সে অনেক সময় মাথা খাটায় 107-8টাই তার সেম ক্যালিবার হয়তো ছিল, বাট সে একটু মাথা খাটায় কি করলো, এই ডিডাকশন মেথড বা এগুলা দিয়ে অন্যান্য, মানে শুধুমাত্র বাংলায় না, পুরো 200 মার্কের ভিতরে
একটু এদিক সেদিক করে সে আরো 20টার মতো কোশ্চেন আনসার করে দিল রিস্ক নিয়ে। তার ভিতরে ডিডাকশন মেথড বা ব্যাক ক্যালকুলেশন টাইপের যে ট্রিক্স গুলা, সেই ট্রিক্স গুলো জানার কারণে কি হইলো, ওই 20টার ভিতরে আপনার 6টা ভুল গেল, 14টা হচ্ছে কারেক্ট হয়ে গেল। আলটিমেটলি সে কি, সে আরো 11 মার্ক বেশি পাইলো, তাই না? কাট মার্ক ছিল ধরেন যে 116-17, তো এই ছেলেটা বাদ, এই ছেলেটা টিকে যাবে। রাইট, মানে এইসব হচ্ছে কিছু ট্রিক্স জানা লাগে বা হচ্ছে কিছু সিস্টেম জানা লাগে। সিস্টেম না জানলে আপনার হবে না। আর এই সিস্টেম গুলা হচ্ছে আপনি তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার এই জিনিসটা নিয়ে আইডিয়া আছে। আপনি র্যান্ডম কতগুলো তথ্য মুখস্থ করতেছেন, আপনি একটা ডাইজেস্ট খুলে মানে মানে কোনো কারণ নাই, আপনি জাস্ট হচ্ছে পড়তেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে জ্যোতি সিংহের প্রবর্তন করছেন, হ্যাঁ, এরপরে প্রভাবতী সম্ভাষণ হচ্ছে বাংলা সাহিত্যের হচ্ছে প্রথম মৌলিক গ্রন্থ। এই র্যান্ডম তথ্য আপনার মাথার ভিতরে কোনো কাজেই আসবে না। আপনার জানতে হবে যে হচ্ছে আপনার ফোর্ট উইলিয়াম কলেজ আসছিল, এরপরে এই রাজা রামমোহন রায় আসলো, সংস্কৃত কলেজ তৈরি হইলো, এরপরে এই আগের লেখাগুলোতে জ্যোতি চিহ্ন ছিলেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি ভাষার হইতেছে আপনার ইন্সপাইরেশনে সে হচ্ছে জ্যোতি চিহ্নের প্রকাশ ঘটাইলো। জ্যোতি চিহ্নের প্রথম খুব সম্ভবত বেতাল পঞ্চবিংশতি, আমি শিওর না, এক্সাক্ট মনে পড়তেছে না। তো এই যে হচ্ছে আপনার এইভাবে যদি আপনি ইতিহাসগুলো পড়েন, এইভাবে ইতিহাস পড়লে একে তো হচ্ছে আপনার মানে কমন পড়লে অনেক সময় পারাও যায় না, আপনি ডাইজেস্ট পড়লে, ইতিহাস পড়লে আপনি জানেন যে এটা এরকম হইতে পারে, ওটা ওরকম হইতে পারে। প্লাস অনেক সময় আপনার কোশ্চেন কমন পড়ে নাই, ডিডাকশন মেথড বা ব্যাক ক্যালকুলেশন যাই করেন, কোন একটা ট্রিক্স মিক্স খাটায় আপনি কিন্তু অনেক সময় উত্তর পেরে যেতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসটা আপনাকে আধুনিক যুগে খুব বেশি ব্যাকআপ দিবে কি, ইতিহাস সম্পর্কে একটা প্রচ্ছন্ন ধারণা রাখা। ওকে, আমি আগালাম। নেক্সট যে জিনিসটা আপনার জানা লাগবে সেটা হচ্ছে সাহিত্যিক ভিত্তিক পড়াশোনা করতে হবে, যে এই সাহিত্যিকরা কে করছে, কি করছে, কোথায় জন্মগ্রহণ করছে, কত সালে কোন বই লিখছে, কেন বিখ্যাত, এই টাইপের হচ্ছে কিছু সাহিত্যিক আছে, ধরেন যে হচ্ছে 20 থেকে 25 জন, নট পিএসসির 11 জন। পিএসসির 11 জন পড়া মানে এটা টু রিস্কি। অনেকে আছেন যে ভাই খালি পিএসসির 11 জন পড় আর বাকি টুকটাক একটু পড়লে হবে, না, পিএসসির 11 জন থেকে কোশ্চেন সব সময় আসে না। ঠিক আছে, মানে আপনি পিএসসি 11 জনের ভিতর আপনার রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, হ্যাঁ, আবার মনে করেন যে ফররুকও আছে। ফররুক আহমেদকে নিয়ে অত বেশি কোশ্চেন হয় না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনে হয়তো বিগত হচ্ছে আপনার 10 থেকে 46 3-4টা কোশ্চেন আপনি হয়তো পাইতে পারেন। রাইট, মানে তাদের অত কোশ্চেন আসে না। আপনার পিএসসি 11 পরে লাভ নেই, আপনার বাঁচতে হবে কি 20 থেকে 25 জন সাহিত্যিক বেছে নিতে হবে, তাদেরকে খুব ডিটেইল স্টাডি করতে হবে। ঠিক আছে, তাদের হইতেছে জীবন থেকে শুরু করে তাদের বিখ্যাত সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মের ভিতর অনেক কিছু আছে। এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখলে মোটামুটি আমরা আধুনিক যুগে ভালো একটা মার্ক হচ্ছে এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে, তো সাহিত্যিক ভিত্তিকের পরে আমাদের পড়তে হবে সাহিত্য কর্ম ভিত্তিক, যেটা বললাম যে এখানে আমার কিছু হচ্ছে 20 থেকে 25 জন সাহিত্যিক নিয়ে কাজ করতে হবে। সিমিলারলি সাহিত্য কর্মের ভিতরে আপনি দেখবেন যে 100 প্লাস সাহিত্যকর্ম আপনার আলাদা করতে হবে। হ্যাঁ, মানে এদের সাহিত্যিক সম্পর্কে আপনার না জানলে হবে। যেমন মনে করেন যে নেমেসিস, নুরুল মোমেন থেকে কোশ্চেন আসলে একটাই আসবে, সেটা হচ্ছে কি নেমেসিস। হ্যাঁ, এরপর হচ্ছে খুব সম্ভবত মামুনুর রশিদ, আমি এক্স্যাক্টলি মনে নেই। তো এই এনার এনার থেকে কোশ্চেন আসলে বোকালপুরের স্বাধীনতা থেকে হয়তো কোশ্চেন আসবে, আর আর কোনোটা থেকে কোশ্চেন আসবে না, তাই না? মানে ব্যক্তির একটা মাত্র বা এই টাইপের কিছু হচ্ছে আছে, সেগুলা অনেক বেশি বিখ্যাত। ওইগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই গ্রন্থটা কে লিখছে, এই টাইপের পড়াশোনা আমার করতে হবে। বা এই গ্রন্থটার চরিত্র কি, লাইক মনে করেন যে তিতাস একটি নবীর নাম, অদ্বৈত মূল্যবর্মন মানে আপনার হচ্ছে সারা জীবনে একটাই মাত্র উপন্যাস লিখছে, সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম, তা হচ্ছে আপনার সম্পূর্ণ হয় না। তো এটা বাংলা সাহিত্যের একটা কালজয়ী উপন্যাস। তিতাস একটি নদীর নাম থেকে হচ্ছে আপনার অনেক কোশ্চেন আসে, কিন্তু জীবনে আপনি অদ্বৈত মূল্যবর্মন থেকে কোশ্চেন পাবেন না, তাই না? তো এই যে হচ্ছে আপনার সাহিত্য কর্ম আমার আলাদা করতে হবে। ওই 20-25 জন সাহিত্যিক পড়বো আর সাহিত্য কর্ম ভিত্তিক কিছু পড়াশোনা করব। এছাড়া আপনার যত সাহিত্যিক আছে তাদের নিয়ে হচ্ছে আমার খুব একটা মাথা না ঘামাইলেও চলবে। তাদের থেকে কোশ্চেন আসে না তা না, তাদের থেকে ভালোই কোশ্চেন আসে, কিন্তু আপনি মানে আপনি যদি পড়তে চান বাংলা সাহিত্য কমপক্ষে 200 সাহিত্যিক আপনি পড়তে পারেন। তো 200 সাহিত্যিক পড়ে আপনি মনে রাখতে পারবেন কিনা, আপনার মেইনলি হচ্ছে বিসিএস এর পড়াটা কি, কতটুকু বাদ দিবেন সেটা হচ্ছে ফ্যাক্ট, কতটুকু পড়বেন তার থেকেও ফ্যাক্ট হচ্ছে কি কি বাদ দিব। তো আপনি যত বেশি বাদ দিবেন আপনার কি হবে, স্পেসিফিক একটা জায়গা থেকে আপনি পড়তেছেন এবং একাধিকবার সেটা রিভাইজ দিতে পারবেন, সেটা মাথায় থাকবে। আর সব আপনি টাচ করে গেলেন, আপনি অ্যাকচুয়ালি কিছুই পড়লেন না। রাইট, সো এই যে আপনি 20-25 জন থেকে পড়বো, কিন্তু এদের একদম একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানবো, কারণ এখান থেকেই কোশ্চেন বেশি আসে, তাই না? সো এখান থেকে পড়লে আমার অ্যাটলিস্ট 10-এর ভিতর তো আমি 5 তো পাবো, 6 তো পাবো, তাই না? আর আমি 200 জন পড়লে আমি 1ও পাবো না। রাইট, সো আমার এই জিনিসগুলো বুঝতে হবে। তো সিমিলারলি আমার যেহেতু সাহিত্যিক ভিত্তিক পড়াশোনা করছি, সাহিত্য কর্ম বেছে বেছে, হ্যাঁ, 100 থেকে 150টা সাহিত্যকর্ম, এদের ভিতর থেকে হচ্ছে আমাদের এটা কে লিখছে, এদের ভিতর দেখবেন যে 30 থেকে 40টার আপনার চরিত্রগুলো আপনার একটু মুখস্থ রাখা লাগবে। এর ভিতর 10টার আপনার হয়তো বিভিন্ন উক্তি আছে বাংলা সাহিত্যে বিখ্যাত, ওই উক্তিগুলো হচ্ছে আপনার পড়া লাগবে, তাই না? এগুলো বেছে বেছে আপনার বুঝতে হবে যে কোন জায়গা থেকে কিভাবে কোশ্চেন আসতেছে। তো আপনি এটা হুট করে পড়ে বুঝবেন না, বা আপনার নতুন প্রিপারেশন নিলে বুঝবেন না। এগুলা
মানে বছরের পর বছর প্রিপারেশন যারা নিছে তারা হইতেছে হচ্ছে আপনাকে যদি গাইড করে, হ্যাঁ, বা হচ্ছে যারা সফল হচ্ছে তারা যদি আপনাকে গাইড করে, তাহলে আপনাদের অল্প দিনে, যে আগামী যে 4-5 মাস সময় আছে, এই অল্প দিনে, এছাড়া আপনি যদি নিজে নিজে পড়ে মনে করেন যে আপনি বাংলা সাহিত্যে ভালো করে ফেলবেন বা ওভারঅল বিসিএস 200 মার্কে ভালো করে ফেলবেন, আপনার জন্য একটু টাফ হবে। ঠিক আছে, সবাই মনে করেন যে প্রথম বিসিএস এ একদম গাইডেন্স ছাড়া শুধু শুধু মানে নিজে নিজে পড়ে আসলে হয় না। আমি আমি নিজে পারি নাই। হ্যাঁ, আমি মোটামুটি একাডেমিক যথেষ্ট ভাবে আমি সাউন্ড ছিলাম, সব সময় পড়াশোনায় খারাপ ছিলাম না, বাট স্টিল আমার 41st বিসিএস হচ্ছে আমি ক্র্যাক করতে পারিনি। কারণ কি? কারণ আমি যাদের থেকে পরামর্শ নিছি তারা সফল কেউ ছিলেন না, বা অত ভালো পরামর্শ আমি পাই নাই। কিন্তু 43-তে কিন্তু আমি ঠিকই, আমি হচ্ছে স্ট্র্যাটেজি পাল্টায় আসছি। 43-তে কিন্তু আমি ওই কাট মার্কেট থেকে ঠিক 12-13 মার্ক বেশি পাইছি। আমাদের 41 আর 43 ভিতর মনে হয় 6 মাস না 7 মাসের গ্যাপ আছে, মানে মাত্র প্রিলি খুব কাছাকাছি সময় দুইটার হয়েছে। ঠিক আছে, তো ওইখান থেকে হচ্ছে আপনি চিন্তা করেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? এরপর হচ্ছে ভাই আমি তাহলে আধুনিক যুগে প্রশ্ন কমন পাবো কিভাবে? ওই যেটা বললাম, আপনার ইতিহাসের আউটলাইন জানতে হবে। সো হুট করে আমার অমিত্রাক্ষর ছন্দ যদি আমার চলে আসে, আমার ইতিহাসের আউটলাইনটা জানলে এটা কে আনছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্ষরবৃত্ত ছন্দেরই আরেকটা রূপ, আর আর কিচ্ছু না। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমাদের পক্ষে খুব ইজিলি হইতেছে, আমরা জানতে পারবো। যেমন মনে করেন যে মাকিয়া মধুসূদন তো অমিত্রাক্ষর ছন্দ, এই মাত্রাবৃত্ত ছন্দ, ইতিহাস পড়ছি যে মাত্রাবৃত্ত ছন্দে মনে করেন যে সত্যেন্দ্রনাথ লিখতো, রবীন্দ্রনাথ লিখতো, তাই না? স্বরবৃত্ত ছন্দ হচ্ছে কারা লিখতো? গরিশ চন্দ্রনাথের নামও আমি জীবনে শুনি নাই। তো অক্ষরবৃত্ত ছন্দই যে এটা হবে, যে মাইকেল মধুসূদন যে হচ্ছে আপনার মাত্রাবৃত্ত ছন্দে অতটা লিখেন নাই, এই জিনিসটা হচ্ছে আপনার ইতিহাস পড়লে কিন্তু আপনি জেনে যাবেন। ঠিক আছে। এরপরে মনে করেন যে সাহিত্য কর্মভিত্তিক বলতে কি বুঝাইতেছি, যে দীনবন্ধু মিত্র নীল দর্পণ সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। দীনবন্ধু সম্পর্কে আপনি অত কিছু জানেন না জানেন, নীল দর্পণের ইনস এন্ড আউট আপনার জানতে হবে। ঠিক আছে। নীল দর্পণ হচ্ছে প্রথম বাংলা সাহিত্যে প্রথম হচ্ছে ঢাকায় যে ছাপাখানাটা হয়, সেই ছাপাখানার প্রথম ইয়াটা কি ছিল? এই নীল দর্পণ ছিল। রাইট। সো এই যে নীল দর্পণের একদম ইনস এন্ড আউট আমার জানতে হবে। এই দুদিনের দিনলিপি, স্মৃতিমন্দিরটি কার লেখা, এগুলোর জন্য যে আপনি আবুল ফজল নিয়ে হচ্ছে ডিটেল করবেন, কোনো দরকার নেই। আপনি এরকম হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত প্রবন্ধ, এর একটা লিস্ট আছে, ধরেন 30টার মতো হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত প্রবন্ধ। সিমিলারলি বাংলা সাহিত্যের বিখ্যাত কি কাব্য বা কাব্য গ্রন্থ, এরকম মনে করেন যে 50টা লিস্ট আছে। ওই লিস্ট ধরে ধরে কে লিখছেন, হ্যাঁ, এরপর যদি কোনটা আছে বেশি বেশি ইম্পর্টেন্ট, ওগুলোর ক্ষেত্রে একটু ডিটেলে যাবো, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে আমার প্রশ্ন প্রিপারেশনটা হবে কি, যেটা কে লিখছেন এতটুকু জানলে আমার এনাফ। ঠিক আছে। সো ওইটার জন্য আমি আলাদা করে হচ্ছে আবুল ফজলের ডিটেল আমি পড়তে যাব না। রাইট। এরপরে মনে করেন যে সাহিত্যিকদের জীবনী এবং বৈশিষ্ট্য টাইপের কোশ্চেন আছে, এবং এটা বেশ টাফ আসে। যেমন হচ্ছে সেলিম আল দিন থেকে প্রায় বিসিএসসি কোশ্চেন আসে। তো তার হচ্ছে শিল্পতত্ত্ব কি, সে হচ্ছে আপনার দ্বৈতবাদে হচ্ছে আপনার তার নাটকে কিন্তু শিল্পতত্ত্ব অনেক হচ্ছে। তো এটা কি, এটা জানার থেকে আপনার জরুরি, যে হচ্ছে আপনার এই যে এক একজন রাইটার কি কি বৈশিষ্ট্য ক্যারি করে। অনেক সময় বৈশিষ্ট্যগুলো আপনি যেহেতু সাহিত্যের স্টুডেন্ট না, আপনার মাথার উপর দিয়ে যাবে, যে পরাবাস্তববাদ কি, অভিব্যক্তিবাদ কি, অস্তিত্ববাদ কি, তাই না? এই জিনিসগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। তো এইসব অনেক কিছুই হচ্ছে আপনাকে সাহিত্যিকদের জীবন বিভিন্ন বৈশিষ্ট্য বা যা কিছু আছে সেগুলা আপনার প্রশ্ন করবেন, অবভিয়াসলি গ্রুপে প্রশ্ন করবেন, বাট ওটা অনেক ক্ষেত্রে হচ্ছে ইরিলেভেন্ট। আপনার হচ্ছে জাস্ট তথ্য মুখস্থ করলে অনেক সময় আপনার জন্য এনাফ হতে পারে। ঠিক আছে। তো এই সাহিত্যিকদের জীবনী আমাদের ওই যে যেটা বললাম 20 থেকে 25 জন সাহিত্যিকদের ইনস এন্ড আউট সবকিছু হচ্ছে আমাদের একদম হচ্ছে আমরা পড়ে শেষ করে ফেলবো, এবং একাধিকবার রিভাইজ দিব যাতে হচ্ছে পরীক্ষা আমার মনে থাকে। আচ্ছা, এরপরে এই জিনিসটা অনেকেই জানেন না, যে আমার হুট করে এটা দিয়ে দিল, এটা কোত্থেকে দিল। কিন্তু অ্যাকচুয়ালি 6 থেকে 12 শ্রেণীর যে বোর্ড বই আছে, সেই বোর্ড বইয়ের ভিতর হচ্ছে আপনার যে সাহিত্য আছে, সে সাহিত্যিকদের দেখবেন যে হচ্ছে বইয়ের হচ্ছে আপনার প্রথমে কি দেয়, কবি পরিচিতি দেয়। ঠিক আছে, কবি বা হচ্ছে আপনার সাহিত্যিক পরিচিতি। তো ওই যে আপনার ওই সাহিত্যিক পরিচিতি দেখবেন যে ঘুরে ফিরে হয়তো 30 বা 32 জন রাইটার আছেন, তাদেরই ঘুরে ফিরে হচ্ছে আপনার, মানে রবীন্দ্রনাথের হয়তো 6 থেকে 12 পর্যন্ত প্রত্যেক ক্লাসে রবীন্দ্রনাথের আপনি কিছু না কিছু পাবেন। রাইট। তো ওই যে আপনার সাহিত্যিক বিভিন্ন আছেন, তাদের পরিচিতি দেওয়া আছে। তো ওই পরিচিতি গুলো জানতে হবে, ওই পরিচিতি থেকে কোশ্চেন আছে। হ্যাঁ, কবি পরিচিতি থেকে। এরপরে হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার আছে, যেমন আমার পথ কোনো কিন্তু ইয়া না, মানে প্রবন্ধ না, এটা অ্যাকচুয়ালি হইতেছে হয়তো খুব সম্ভবত রুদ্রমঙ্গল বা দুর্দিনের যাত্রা, আমি ভুলে গেছি। ঠিক আছে। তো ওই ওই যে হচ্ছে আপনার বইটা আছে বা ওই যে প্রবন্ধটা আছে, সেইটার ভিতর থেকে আপনার কোন একটা অংশ বা কোন একটা চ্যাপ্টার এখানে তুলে দিছে, এটা নাম দিচ্ছে কি আমার পথ। তো আপনি যতই হইতেছে আপনার গাইড বই পড়েন বা আপনার রবীন্দ্রনাথ নজরুল মুখস্থ করেন, আপনি জীবনেও এগুলো কমন পাবেন না যদি না আপনি বোর্ড বই ভিত্তিক সাহিত্যিকদের পরিচিতি প্লাস হতেছে ওই যে সাহিত্যটা বোর্ড বই ভিত্তিক হতেছে আপনার, হয়তো সেখানে আপনার প্রবন্ধ আছে, সেখানে হয়তো গদ্য আছে, যেটা আপনারা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা যে টাইপের প্রিপারেশন নিতেন, সেই টাইপের একটা ছোটখাটো প্রিপারেশন আপনার মাস্ট লাগবে। এখান থেকে 2-3টা কোশ্চেন চলে আসে, এবং এইখান থেকে যদি আপনি না পারেন, এটা আপনার লস। কারণ এই টাইপের কোশ্চেন গুলা দেখা যাচ্ছে কি আপনার পারবে কয়জন,
50,000 জন। হ্যাঁ, আবার মনে করেন যে এই হুট করে একটা কোশ্চেন চলে আসলো কি, ধরেন যে আপনার এই তৈল প্রবন্ধিটা কে লিখছেন বা নাম রেখেছে কমল গান্ধার কে লিখছেন, এগুলো আপনারা পারার জন্য দেয় না, তাই না? তো এগুলো যদি না পারেন আপনি, আপনি হয়তো 100 বা 150 জন মানুষ এগুলো পারবে, তো আপনি কম্পিটিটিভ এক্সাম দিতেছেন, আপনার থেকে 1 মার্ক আগায় গেল কয়জন? এই হইতেছে হচ্ছে আপনার 100 থেকে 150 জন। আর আপনি যদি আমার পথ প্রবন্ধটি কোন জায়গা থেকে কালেক্ট করে সেটা না জানেন, এটা পারবে কয়জন? 50,000 জন। তো আপনি পিছিয়ে গেলেন, এই 1 মার্ক পিছিয়ে গেলেন কতজনের কাছ থেকে? 50,000 জন থেকে। ঠিক আছে, আমার বুঝতে হবে যে আমার কঠিন কোশ্চেন পারার ভিতরে অতটা হচ্ছে ক্রেডিট নাই, কিন্তু আমি সহজ কোশ্চেন যদি আমার ছেড়ে দিয়ে আসতে হয়, হ্যাঁ, আমার যদি সহজ কোশ্চেন ছেড়ে দিয়ে আসতে হয়, এটার ব্যর্থতা আমার এবং এটার জন্য আমি সাফার করব। আর কঠিন কোশ্চেন আমার অল্প কিছু পারলেই হবে, আমার কঠিন কোশ্চেন যে আমার অনেক পারতে হবে বিষয়টা তা না। অল্প কয়েকটা কঠিন কোশ্চেন যদি আমি এদিক সেদিক করে মিলাই দিয়ে আসতে পারি, ওইটাই আমার জন্য প্রিলি পাস করার জন্য এনাফ হবে। আমার পারতে হবে কি সহজ কোশ্চেন, সহজ কোশ্চেনই 120-25টা থাকে। আচ্ছা, এরপরে প্রতি বিসিএস এ রবীন্দ্রনাথ থেকে একটা কোশ্চেন থাকবে, নজরুল থেকে একটা কোশ্চেন থাকবে, মাইকেল থেকে একটা কোশ্চেন থাকবে। ইভেন রবীন্দ্রনাথে এমনও আছে 2 থেকে 3টা কোশ্চেন আসে, এর বেশিও আসতে পারে। তো রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেলের প্রত্যেকটা যে সাহিত্য, হ্যাঁ, যে রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস 5-6টা, তো তাদের ভিতরে চরিত্রটা কি, ওইটার হচ্ছে সেটিংস কোথায়, এটা বাংলাদেশের না হচ্ছে পশ্চিমবঙ্গের, না নদিয়ায়, না হচ্ছে শিলিগুড়িতে, না শিলংয়ে, হ্যাঁ, মেঘালয়, ওখান থেকে হচ্ছে আপনার কোশ্চেন চলে আসে। তো রবীন্দ্রনাথের হইতেছে উপন্যাস, রবীন্দ্রনাথের হচ্ছে কাব্যগ্রন্থের ভিতরে হচ্ছে কোন কোন কাব্যগ্রন্থের ভিতরে কোন কাব্যটা আছে, তো কোন কাব্যগ্রন্থের ভিতরে কাব্য আছে, এরকম হইতেছে সে 2-2.5 হাজার হচ্ছে কবিতা লিখছে। তো এগুলো আপনি মুখস্থ রাখতে পারবেন না, আপনার ওখান থেকে বেশি নিয়ে আসতে হবে 20 থেকে 22টা কবিতা। সেই 20 থেকে 22টা কবিতা তার সবচেয়ে বিখ্যাত, সেগুলা কোন কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই জিনিসগুলো। এরপরে মনে করে যে উপন্যাসের চরিত্র থেকে কোশ্চেন আসতেছে, এরপরে মনে করেন যে ছোট গল্পের চরিত্র থেকে কোশ্চেন আসতেছে, পোস্টমাস্টারের ছোট গল্পের হচ্ছে চরিত্র কোনটি, রতন, ঠিক আছে, নিচের কোনটি ছুটি গল্পের হচ্ছে চরিত্র, এই টাইপের যে হচ্ছে আপনার চরিত্র, চরিত্র থেকে কোশ্চেন আসতেছে। কিছু আছে হচ্ছে আপনার নাটক, নাটকের ক্ষেত্রে চরিত্র থেকে কোশ্চেন আসতেছে, তাই না? এবং মনে করেন যে কোনটা তার প্রথম, কোনটা তার হচ্ছে শ্রেষ্ঠ, কোনটার জন্য তিনি এইটা এই পুরস্কার পাইছেন, তিনি কাকে হচ্ছে উপাধি দিয়েছেন, তাকে যে 4-5টা উপাধি আছে, সেই 4-5টা উপাধির ভিতর কোনটা মহাত্মা গান্ধী দিয়েছেন, কোনটা হচ্ছে আপনার এই যে খ্যাতিমোহন না কি জানি তিনি দিয়েছেন, তাই না? তাহলে এই টাইপের যে রবীন্দ্রনাথের হচ্ছে সবকিছু পড়তে হবে, মাইকেলও সবকিছু পড়তে হবে, নজরুলও সবকিছু পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়ার নাই। এবং আপনার গাইড বই আন, আপনার নজরুল মাইকেলের নিজস্ব নোট যদি আপনারা তৈরি করতে পারেন, বা আমাদের হয়তো নোট কামরুল বাবা এদের হচ্ছে নোট আছে, সেই নোট থেকে যদি আপনারা পড়াশোনা করতে পারেন, তাহলে সবচেয়ে ভালো। মানে একদম 100% কভার কোনো বই আপনার হচ্ছে বাজারে করে নাই। বিশেষ করে আপনারা যারা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল আপনারা ডাইজেস্ট থেকে পড়েন, তাদের জন্য এক বালতি হতাশা। ঠিক আছে, আচ্ছা। এরপরে ফাইনালি হচ্ছে আপনার এই বিভিন্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক এই টাইপের যে জিনিসগুলো, যে 21 মানে মাথা নত না করা, এটা আপনি জীবনও পারবেন না। কিন্তু পারবেন কেন? কারণ আপনার ভাষা আন্দোলন ভিত্তিক অল্প কয়েকটা হচ্ছে সাহিত্য আপনার পড়তে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য আবার তুলনামূলক বিশাল, বাট এগুলো হচ্ছে আপনার মোটামুটি আপনার সর্টেড, মানে এইটা হচ্ছে একটা টাইপের ভিতর পড়ে, তো ওই টাইপ ধরে পড়লে এই টাইপের যে 1টা বা 2টা কোশ্চেন আসবে, সেটা কিন্তু আপনি কমন পেয়ে যাবেন। ঠিক আছে, মানে টাইপ ভিত্তিক কোশ্চেন একটু হচ্ছে কষ্ট করে পড়ে নিলে আপনার কমন পেতে পারে। হ্যাঁ, আবার মনে করেন যে এই চরিত্র, তো চরিত্র হচ্ছে সব পড়তে হয় না, চরিত্র জানতে হবে হয়তো, যেটা বললাম একটু আগেও, টোটাল 150টা সাহিত্যকর্ম পড়তে হবে, তার থেকে 30 থেকে 35টা যদি আমি সাহিত্যকর্মের চরিত্র মুখস্থ করি, ওই 30 থেকে 35টা সাহিত্য চরিত্রই আমার জন্য এনাফ হবে, এর চেয়ে বেশি কিছু হচ্ছে আমার লাগবে না। তাই না? আমি এত এত সাহিত্যের ভিতর কত চরিত্র আছে, এত কিছু মনে রাখবো কেমনে? 30-35টা মনে রাখবো, ওখান থেকে ঘুরে ফিরে আমি বারবার করে রিভাইজ দিব, ওইখান থেকে যদি কোশ্চেন আসে আমি পারবো, ওখান থেকে কোশ্চেন না আসলে আমি পারবো না। ঠিক আছে, কাবুলিওয়ালা, হ্যাঁ, ওখানে হচ্ছে খুকি চরিত্রটি কোন ইয়া, আমার কাবুলিওয়ালা, এটা যদি না পারেন এটা হচ্ছে আপনার ভাই দোষ। হ্যাঁ, কিন্তু যদি আপনাকে কথা নাই বার্তা নাই এমন একটা সাহিত্য দিল যেটার নামও শুনে না, সাহিত্যিকের নামও জীবনে শুনে, যেমন হচ্ছে জীবন ও আমার জীবন আমার বোন, হ্যাঁ, এটার হচ্ছে একটা চরিত্র নিয়ে কোশ্চেন দিয়ে দিল, এটা ভাই আপনি পারবেন না, আমি এক্সপেক্ট করি না আপনি এটা পারেন। হ্যাঁ, ইভেন হচ্ছে টিচারও এক্সপেক্ট করেন আপনি এটা পারেন। যেহেতু হচ্ছে আপনি পরীক্ষা দিতে আসছেন এই 6-7 মাস, ইভেন হচ্ছে 4-5 বছর পরীক্ষা নেওয়া প্রিপারেশনে মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, সে যাতে 200-তে 200 না পায়, তারা আটকানোর জন্য এই হচ্ছে আপনার ট্রিক্স। ঠিক আছে, তো ওইটা নিয়ে হচ্ছে আমরা খুব বেশি ইয়া করবো না। চরিত্র 30 থেকে 35টা যদি আমি পড়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার জন্য এনাফ হবে। এবং চরিত্র দেখা যায় যে ঘুরে ফিরে রবীন্দ্রনাথের, নজরুলের, এরপরে হচ্ছে বঙ্কিমের, হ্যাঁ, এই ঘুরে ফিরে অল্প কয়েকজন সাহিত্যিকের হইতেছে চরিত্র, মানে সাহিত্য বিখ্যাত সাহিত্যকর্ম থেকে চরিত্র আসে। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনার প্যাকেজ আকারে কিছু পড়তে হবে, যেমন বিভিন্ন সাহিত্যিকদের উপাধি নিচে তারা, তাদের হয়তো বিভিন্ন ছদ্মনাম আছে, যেমন মনে করেন যে রবীন্দ্রনাথ, হ্যাঁ, তার 3-4টা উপাধি আছে। এরপর মনে করেন যে তার আবার নিজের কি একটা ছদ্মনাম আছে, ভানুসিংহ ঠাকুর, সে ছদ্মনামে লিখছে কি ভানুসিংহ ঠাকুরের পদাবলী। হ্যাঁ, তো ওখান থেকে আপনি দেখবেন যে বৈষ্ণব সাহিত্যের শেষ কবিকে,
সো আপনার বৈষ্ণব সাহিত্যের শেষ কবি কিন্তু রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ কিন্তু ওই যে ভানু সিংহ ঠাকুরের পদাবলী, তার ব্রজবুলি ভাষা এত ভালো লাগছে যে সে ভানু সিংহ ঠাকুরের পদাবলী পুরা কাব্যগ্রন্থটা আপনার ব্রজবুলি ভাষায় লিখছে। ঠিক আছে, তাই যে আপনার ছদ্মনাম উপাধি সম্পর্কে জানতে হবে। এরপর বিভিন্ন সাহিত্যিকদের প্রথম প্রকাশিত সাহিত্য, প্রথম প্রকাশিত কাব্য, প্রথম প্রকাশিত নাটক, প্রথম প্রকাশিত উপন্যাস, এই টাইপের যে হচ্ছে আপনার প্রশ্নগুলো, সেগুলো টুকটাক চলে আসে। এখান থেকে হচ্ছে আমি প্যাকেজ আকারে একটা পড়া দিব। বাংলা সাহিত্যে এইটা এইটা প্রথম কবে আসছে, বাংলা সাহিত্যে নাটক প্রথম কবে আসছে, বাংলা সাহিত্যে হচ্ছে আপনার মানে যাই কিছুই প্রথম, এই টাইপের প্রথম টাইপের জিনিসগুলো বাংলা সাহিত্যে প্রথম, এইটা ওইটা এইটা হচ্ছে আমরা বারবার করে কোশ্চেন আসতে পারে। তো আমরা এটা একটু জানবো। এরপর হচ্ছে আপনাদের বিভিন্ন উৎসর্গকৃত সাহিত্যিক আছে, বিশেষ করে রবীন্দ্রনাথ, নজরুল, এদেরই পড়তে হবে বিশেষ করে। হ্যাঁ, এরা হচ্ছে বিভিন্ন সময় উৎসর্গ করছে, যেমন ইংরেজি সাহিত্য উৎসর্গ অনেক হয়েছে, এইখানে অত বেশি উৎসর্গ হয় না বাংলা সাহিত্যে। তো কে কাকে উৎসর্গ করছে, কে কোন পত্রিকার হইতেছে হেডিং লিখে দিছে, তাই না? ধূমকেতু পত্রিকার হেডিং কিন্তু কি আপনার রবীন্দ্রনাথ লিখে দিছে, নজরুলের ধূমকেতু সম্পাদক ছিলেন, তিনি কিন্তু লিখে দিচ্ছেন, তাই না? আবার মনে করেন যে রবীন্দ্রনাথ একটা হইতেছে আপনার কাব্যগ্রন্থ নজরুলকে উৎসর্গ করছে, নজরুলও আবার মনে করেন যে একটা কাব্যগ্রন্থ হচ্ছে আপনার এই বিপ্লবী হইতেছে বারীন্দ্র কুমার ঘোষকে করছে, আবার একটা হচ্ছে আপনার ইয়াদকে করছে কাজী সরি রবীন্দ্রনাথকে করছে কাজী নজরুল, তাই না? তো এই যে উৎসর্গকৃত কোনটা কি, এটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। রিসেন্ট ইয়ার্সে বাউল গান নিয়ে ভাইয়া ভরপুর কোশ্চেন আসে। বাউল গানের বিশেষ করে আপনার পরিচিত কয়েকটা গান এবং শাহ আব্দুল করিম, হ্যাঁ, বাউল সম্রাট শাহ আব্দুল করিম আর কিছু পরিচিত গান, এগুলা সম্পর্কে একটু আইডিয়া রাখলে কিন্তু বাউল গান থেকে আপনার কোশ্চেন কমন পাইতে পারেন। ঠিক আছে, পত্রিকা থেকে গ্যারান্টিড একটা কোশ্চেন আসবে, প্রতি বিসিএস এ পত্রিকা থেকে গ্যারান্টিড একটা কোশ্চেন আসবে। তো আপনি দেখবেন যে বাংলা সাহিত্যে 100+ পেপার আছে আপনার বইয়ে, তো সেখান থেকে আমরা শর্ট করে 15 থেকে 20টার মতো যদি পেপার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে যাই, গ্রাউন্ড ব্রেকিং পেপার যেগুলো, তো সেটা সম্পর্কে আইডিয়া নিয়ে দিতে হবে। আর মোটামুটি 35 to 40 আমার হচ্ছে সম্পাদক মুখস্থ করতে হবে। হ্যাঁ, যে এইটা সম্পাদক ওইটা সম্পাদককে। আর 15 থেকে 20টা পত্রিকা হচ্ছে একটু ডিটেলে যেতে হবে, যেমন মনে করেন 15-20টাও না, আপনার হয়তো 10 থেকে 15টার একটু ডিটেল পড়লে হবে। লাইক শিক্ষা পত্রিকার ডিটেল পড়তে হবে, তত্ত্ববোধিনী পত্রিকার ডিটেল পড়তে হবে, সবুজপত্র পত্রিকার ডিটেল পড়তে হবে। হ্যাঁ, আবার মনে করেন যে কিছু কিছু রইতেছে হচ্ছে আমাদের সম্পাদক জানলেই হবে, যে এটা সম্পাদককে, ধূমকেতু পত্রিকার সম্পাদককে, ওইটা সম্পর্কে কত ডিটেল না জানলেও চলে। ঠিক আছে, বেগম পত্রিকার সম্পাদককে। হ্যাঁ, বাংলা সাহিত্যের হচ্ছে প্রথম মাসিক সাময়িকী কোনটা, সাপ্তাহিক সাময়িকী কোনটা, বাংলা সাহিত্যের প্রথম দৈনিক কোনটা, এই টাইপের যে হচ্ছে প্রশ্নগুলো এবং হচ্ছে সম্পাদক, এগুলো জানলেই হবে। আর কিছু কিছু আছে একটু ডিটেলে পড়তে হয়, যেগুলো হচ্ছে আপনার পাথ ব্রেকিং, যেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন মনে করেন যে কল্লোল পত্রিকা, হ্যাঁ, শিক্ষা পত্রিকা, এই টাইপের যে পত্রিকাগুলো, তো এগুলো হচ্ছে আমাদের ভালো আইডিয়া। সবুজ পত্র, এটা বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তন করছে, তাই না? তো এগুলো সম্পর্কে ডিটেলে জানবো। আর এছাড়া ম্যাক্সিমাম আপনাদের সম্পাদককে অতটুকু জানলেই হবে, আর তাও অল্প কিছু, 100-150 হচ্ছে আপনার পত্রিকা পড়লে মনে রাখতে পারবেন না, দরকার নাই। এবং ফাইনালি হচ্ছে আপনার বিভিন্ন কাব্যগ্রন্থ বা বিভিন্ন হচ্ছে আপনার উপন্যাস বা বিভিন্ন নাটকের বিভিন্ন উক্তি থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা খুবই কম আসে, বাট স্টিল আসতে পারে। তো এটা হচ্ছে আমরা এই মোটামুটি 15 টাইপের কোশ্চেন আমরা যদি হচ্ছে এরকম মানে স্পেসিফিক যে আমি কি পড়বো এই জিনিসটা পড়বো, হ্যাঁ, এরকম ফোকাসড একটা ওয়েতে পড়াশোনা করি, তাহলে 15 টাইপের পড়াশোনা করে আমরা মোটামুটি আশা করতে পারি 8 থেকে 10 মার্ক আউট অফ 15, 8 থেকে 10 মার্ক আমরা কমন পাবো। এবং আপনি যা মন চায় তা করেন, যত মন চায় তত পড়েন, আপনি কিছু কিছু কোশ্চেন আসবে পারবেন না, আমি আলাদা একটা টপিকই রাখছি, এটা এই কোশ্চেন ভাইয়া আপনি পারবেন না, এবং এগুলো আপনাকে পারার জন্য দেয় নাই। বিশেষ করে হচ্ছে আপনার 40-এর পরবর্তী যে বাংলা কোশ্চেন গুলো আছে, খুবই ভাইয়া টাফ আসে, 4-5টা কোশ্চেন আপনাকে নামই শুনেন নাই জীবনে এরকম জিনিস। তো ওগুলা নিয়ে আপনাদের কি করতে হবে, ওগুলা নিয়ে আপনাদের কিছুই করতে হবে না, ওগুলো হচ্ছে বাদ। ঠিক আছে, এই টাইপের যেগুলো আমি পারবো না, হ্যাঁ, সেগুলো হচ্ছে আমাদের বাদ, এগুলো নিয়ে আমরা মাথাও কাটাবো না। আমি এরকম যদি তৈল পড়তে যাই, এরকম আমার 1000টা প্রবন্ধ পড়তে হবে, তাই না? তৈল হইতেছে টপ 20-30 প্রবন্ধের ভিতর নাই, তাহলে এটা এটা হচ্ছে আপনার কতটা পড়বেন আপনি প্রবন্ধ, হ্যাঁ, যে কে কোনটা লিখছে আপনি কতটুকু মাথায় রাখতে পারবেন, পসিবল না তো, তাই না? তো আমাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে ওই যে হচ্ছে 15 টাইপ, ওই 15 টাইপের প্রতি স্পেসিফিক পড়াশোনা করবো, ওর বাইরে আমার টেনশন করার দরকার নাই। এবং পরীক্ষা হলে আমি ঢুকবোই এই নিয়তে, আমি 4-5টা বাংলার কোশ্চেন, বিশেষ করে সাহিত্যের কোশ্চেন আমি ছেড়ে দিয়ে আসতেছি, কোনো মিস নাই। হ্যাঁ, তাইলে মোটামুটি আপনি মেন্টালি একটা পিস নিয়ে এই 20-এর ভিতর হোপফুলি আপনারা যদি হইতেছে 10+ পান, আমি মনে করি আপনি সার্থক। ঠিক আছে, 10 থেকে যদি 12 পান আউট অফ 20 ইংরেজি বাংলা সাহিত্যে, আমি মনে করি যে ভাই বহুত ফাটায় ফেলছেন আপনি। এর চেয়ে বেশি আমি কখনোই আপনাকে পরিশ্রম করতে আমি হয়তো বলবো না। ঠিক আছে, তো আলটিমেটলি 20-এ কত পাইতে হবে ভাই? 20-এ আপনার চেষ্টা করবেন 12+ তোলার জন্য। ঠিক আছে, আপনি যতই পড়েন 5 থেকে 6টা কোশ্চেন হচ্ছে আপনি পারবেন না, অনেক সময় হচ্ছে আপনার সোজা কোশ্চেন বা ইজি কোশ্চেন একটা দুটা ভুল করবেন, সব মিলে আপনি 12 যদি পান, আমি মোটামুটি ভালো, 12+ পাইলে ইটস মোর দেন এনাফ। ঠিক আছে, মোটামুটি এই হইতেছে হচ্ছে আমাদের বাংলা সাহিত্য। আপনাদের থেকে আমি
প্রশ্ন নিব। ঠিক আছে, আপনারা যারা ক্লাস করতেছেন তাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বাংলা সাহিত্য রিলেটেড, আমরা আপাতত সেই সাহিত্য প্রশ্নগুলো নিব এবং পরবর্তীতে আমরা বাংলা ব্যাকরণে চলে যাব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।